Assalamu alaikum, dear students. I would like to welcome you all to today's class. And today in this class, I'll be focusing on the 6 challenges of reading module. অর্থাৎ আজকের এই ক্লাসে আমরা IELTS এর রিডিং এর 6টা চ্যালেঞ্জেস আছে, অর্থাৎ 6টা সমস্যা আছে। এই 6টা সমস্যা আমরা সবাই ফেস করি। সো আজকের এই ক্লাসে আমরা জানবো প্র্যাকটিক্যালি ওই সমস্যাগুলো আসলে কি কি, কারণ সমস্যা না জানলে আমরা কিন্তু সেটা সমাধান করতে পারবো না। সো ফার্স্ট অফ অল আইল লেট ইউ নো অল দিস 6 প্রবলেমস ও চ্যালেঞ্জেস, অ্যান্ড দেন ইন দ্য নেক্সট ক্লাসেস, পরবর্তী ক্লাসগুলোতে আমরা খুব প্র্যাকটিক্যাল, খুব সহজ সমাধান নিয়ে আসবো এই সমস্যাগুলোর। ওকে, তাহলে চলেন আমরা আজকের ক্লাস শুরু করি। আজকে আমরা আইএলস রিডিংয়ের 6টা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করব। সো দেয়ার উইল বি 6 challenges in reading module. Let's get started. So first of all, আমি আপনাদেরকে একটু at a glance এক নজরে জানিয়ে দিচ্ছি এই 6টা সমস্যা কি কি, and then আমি এই 6টা সমস্যা একটু ডিটেল প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশনটা আপনাদেরকে দেব। ওকে, সো 6টা চ্যালেঞ্জের প্রথম যে চ্যালেঞ্জ, দ্য ফার্স্ট চ্যালেঞ্জ ইজ বিগ প্যাসেজ, মানে বড় প্যাসেজ, এটা একটা চ্যালেঞ্জ। নাম্বার 2 হচ্ছে সেন্টেন্স, অর্থাৎ বড় প্যাসেজের মধ্যে যে বাক্যগুলো থাকে সেগুলো অনেক বড় বড় থাকে, সেটাও একটা চ্যালেঞ্জ। নাম্বার 3 হচ্ছে আননোন ভোকাবুলারি, অপরিচিত কঠিন শব্দ, এটাও একটা চ্যালেঞ্জ। নাম্বার 4 হচ্ছে আনসার লোকেশন, অর্থাৎ একটা প্যাসেজে 13 থেকে 14টা কোয়েশ্চেন থাকে, সেই কোয়েশ্চেনের আনসারগুলো প্যাসেজের কোন জায়গায় আছে, এটাই হলো আনসার লোকেশন। অ্যান্ড নাম্বার 5 হচ্ছে প্যারাফ্রেজ, অর্থাৎ কোয়েশ্চেন এবং প্যাসেজের মধ্যে সবসময় প্যারাফ্রেজ হয়, এবং এই প্যারাফ্রেজটা কি এটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব, তবে এটা একটা বড় চ্যালেঞ্জ। অ্যান্ড নাম্বার 6, আই মিন লাস্ট বাট নট লিস্ট, যে প্রবলেমটা আমরা ফেস করি সেটা হচ্ছে কোয়েশ্চেন টাইপস। আইএলসে 13 থেকে 14টা কোয়েশ্চেন টাইপ আছে আইএলসের রিডিংয়ে, লাইক ট্রু ফলস নট গিভেন, এমসিকিউ, কিংবা ম্যাচিং ইনফরমেশন। এখন কোন প্রশ্ন কিভাবে সলভ করতে হবে, এটাও একটা চ্যালেঞ্জ। এটা একটা চ্যালেঞ্জ না, এটা একটা প্রধানতম চ্যালেঞ্জ। তো আমরা পরবর্তী ক্লাসগুলোতে অবশ্যই বিভিন্ন কোয়েশ্চেন টাইপ সবচেয়ে সহজে একবারে বাস্তবমুখী টেকনিকের মাধ্যমে কীভাবে সলভ করতে হয় সেগুলো আমি আপনাদেরকে একটা একটা করে পরবর্তী ক্লাসগুলোতে শেখাবো। ওকে, সো অ্যাট এ গ্লান্স আমি কি করলাম, 6টা চ্যালেঞ্জ আপনাদের সামনে উপস্থাপন করলাম। এখন প্রত্যেকটা চ্যালেঞ্জটাকে আমি একটু বিস্তারিতভাবে এক্সপ্লেন করব, যে হোপ ইউ উইল বি এনজয়িং অ্যান্ড ইট উইল বেনিফিট ইউর লট টু ইমপ্রুভ ইউর রিডিং মডিউল। সো ফার্স্ট অফ অল উই উইল বি টকিং অ্যাবাউট বিগ প্যাসেজ। আমরা সবাই জানি যে আইএলসের যেই একাডেমিক এক্সামটা হয় রিডিংটা, সেই রিডিংয়ে 3টা বড় বড় প্যাসেজ থাকে, এবং প্রথম প্যাসেজে 13 কোয়েশ্চেন্স থাকে, 13টা। সেকেন্ড প্যাসেজেও 13টা প্রশ্ন থাকে, অ্যান্ড দ্য ফাইনাল প্যাসেজ উইল কন্টেন 14 কোয়েশ্চেন্স। তো সব কিছু মিলিয়ে 13 13 26 আর হচ্ছে কত 14, অর্থাৎ 40টা প্রশ্ন থাকে, সাথে থাকে বড় বড় প্যাসেজ। এখন প্যাসেজগুলো, বড় বড় প্যাসেজগুলো আমরা কীভাবে সলভ করলে দ্রুততম সময়ের মধ্যে করা যায়, অর্থাৎ 20 মিনিটের মধ্যে করা যায়, সেই বিষয়গুলো আমাদের জানা দরকার। বাট তার আগে আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি যে প্যাসেজগুলো আসলে কেমন হয়, কত বড় হয়, কোয়েশ্চেনগুলোই বা দেখতে কেমন। সো আমি এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি আইএলসের 3টা প্যাসেজ দেখাচ্ছি, খেয়াল করেন। এটা একটা লেটেস্ট কেমব্রিজ বুক থেকে নেয়া। সো আমরা দেখতে পাচ্ছি লেখা আছে উপরে রিডিং প্যাসেজ 1, এখানে লেখা আছে ইউ শুড স্পেন্ড অ্যাবাউট 20 মিনিটস, আর কোয়েশ্চেন হচ্ছে 1 to 13, রাইট? সো আমরা দেখতে পাচ্ছি প্রথম প্যাসেজ, হাউ টেনিস র্যাকেটস হ্যাভ চেঞ্জড। খেয়াল করেন প্রথম প্যাসেজটা একটু ছোট হয় এবং একটু সহজও হয়, বাট তারপর দেখবো এটা কত ছোট। আমরা দেখতে পাচ্ছি একটা প্যারাগ্রাফ, 2টা প্যারাগ্রাফ, 3টা, 4টা প্যারাগ্রাফ, 5টা প্যারাগ্রাফ, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা। দ্য ফার্স্ট প্যাসেজ হ্যাজ 11 প্যারাগ্রাফস। 11টা প্যারাগ্রাফ নিয়ে প্রথম প্যাসেজটা তৈরি হয়েছে। সো ইটস নট শর্ট, তাই না? ছোট মনে হচ্ছে, এটা ছোট না, বেশ বড় একটা প্যাসেজ। তো আমরা দেখতে পাচ্ছি এই প্যাসেজ থেকে আমাদের কোয়েশ্চেন সলভ করতে হবে। ফার্স্ট অফ অল কোয়েশ্চেন্স 1 to 7, ট্রু ফলস নট গিভেন, অ্যান্ড দেন কোয়েশ্চেন 8 to 13, কমপ্লিট দ্য নোট কমপ্লিশন। খেয়াল করেন, তো এটা একটা প্যাসেজ।
বুঝতেই পারছেন যে প্যাসেজ ওয়ানটা বেশ ভালোই বড় সড়ো হয়, হ্যাঁ, এবং এই প্যাসেজটা সলভ করার জন্য 20 মিনিট পাবেন এবং এই 20 মিনিটের মধ্যে কিন্তু 13টা প্রশ্ন সলভ করতে হবে, রাইট? এই প্যাসেজ কীভাবে সলভ করবেন, কীভাবে বড় প্যাসেজ সলভ করা যায়, সেগুলো তো অবশ্যই আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করবই। এখন জাস্ট দেখছি, খেয়াল করেন প্যাসেজ টু যেটা, এখানেও 20 মিনিটস এবং এখানেও কিন্তু 13টা কোয়েশ্চেন, 14 থেকে 26 মানে 13 কোয়েশ্চেন্স। সো এই যে সেকেন্ড যে প্যাসেজটা, দ্য পাইরেটস অফ দি এনশিয়েন্ট মেডিটেরিয়ান, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি প্যারাগ্রাফ এই, এটা একটু আগের প্যারাগ্রাফের থেকে কিন্তু একটু বড় বড়, হ্যাঁ, প্যাসেজ ওয়ানের চেয়ে। সো প্যারাগ্রাফ এই, দেন প্যারাগ্রাফ বি ইজ হিউজ, সি প্যারাগ্রাফ সি, এটা একটু ছোট, প্যারাগ্রাফ ডি, তারপরে প্যারাগ্রাফ ই, প্যারাগ্রাফ এফ অ্যান্ড প্যারাগ্রাফ জি। সো এখানেও কিন্তু 8টা প্যারাগ্রাফ আছে এবং এগুলো কিন্তু বড় বড় প্যারাগ্রাফ। ইট মিনস আপনি যদি সাইজ কম্পেয়ার করেন তাহলে প্রথমটা থেকে কিন্তু এটার সাইজ আরও বড়, এবং এটা একটু ডিফিকাল্টও হয়, ওয়ানের চেয়ে টুটা একটু ডিফিকাল্ট হয়। এখানকার শব্দগুলো আর একটু কঠিন হবে, বাক্যের স্ট্রাকচারগুলো আর একটু বড় বড় হবে, হ্যাঁ, একটু কঠিন হবে। এখানে দেখেন কোয়েশ্চেন 14 to 19 এই কোয়েশ্চেনগুলো আছে, তারপরে কোয়েশ্চেন আছে 20 অ্যান্ড 21, 20-21 দুইটা কোয়েশ্চেন আছে, 22-23 আরও দুইটা কোয়েশ্চেন আছে, অ্যান্ড ফাইনালি 24 থেকে 26 এটা একটা সামারি কমপ্লিশন আছে, খেয়াল করেন। সো এখানে 3 টাইপের কোয়েশ্চেন আছে, প্রথম প্যাসেজে ছিল 2 টাইপের আর সেকেন্ড প্যাসেজে হচ্ছে 3 টাইপের, তাহলে মোট কয়টা হলো 5 টাইপ হয়ে গেছে দুইটা প্যাসেজ মিলে, হ্যাঁ। তো আমরা পরবর্তীতে প্র্যাকটিক্যালি দেখবো যে প্যাসেজ টুটা কীভাবে সলভ করলে আমরা দ্রুত ওই 20 মিনিটের মধ্যেই করতে পারবো, কিংবা 20 মিনিটের লাগবেও না, তার আগে কীভাবে করা যায় এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে ডিসকাস করবো একদম ইন ডিটেল। প্যাসেজ 3 দেখতে পাচ্ছি আমরা, যেখানে কোয়েশ্চেন 20 মিনিটেই থাকবে, বাট 27 থেকে 40, তার মানে 14টা প্রশ্ন। এখানে প্যাসেজ 3তে সবসময় 14টা প্রশ্নই থাকে। দ্য পারসিস্টেন্স অ্যান্ড পেরিল অফ মিস ইনফরমেশন, এই প্যাসেজটা দেখেন, প্রথমে একটা ছোট প্যারাগ্রাফ বলা যায়, নাম্বার 2 এটা একটা ছোট প্যারাগ্রাফ, নাম্বার 3 3টা প্যারাগ্রাফ, 4, 5, 6, 7, 8, 9, 9টা প্যারাগ্রাফ আছে। সো মনে হচ্ছে যে এই প্যাসেজটা ছোট, হ্যাঁ, মেবি প্যাসেজ 2 এর চেয়ে একটু ছোটই দেখতে, কিন্তু এটা ছোট হলেও কিন্তু প্যাসেজ 3 যেহেতু এটা অনেক কঠিন হয়, মানে এটার যে ভোকাবুলারি এটা খুব কঠিন হয় এবং এখানে অনেক বড় বড় সেন্টেন্স থাকে। তো এটার সাইজ একটু ছোট দেখালেও এটার ইনফরমেশন এবং সব কিছু মিলিয়ে এইটা খুব একাডেমিক একটা প্যাসেজ, এবং এটা বেশ কঠিন হয়, 1 এবং 2 এর চেয়ে বেশি কঠিন হয় সাধারণত, হ্যাঁ। এখানে আমরা দেখতে পাচ্ছি এই প্যাসেজের মধ্যে 27 to 30 এমসিকিউ আছে, একটা কোয়েশ্চেন টাইপ, তারপরে 31 থেকে 36 আরেকটা কোয়েশ্চেন টাইপ, অ্যান্ড ফাইনালি ইয়েস নো নট গিভেন 37 to 40 আরেকটা কোয়েশ্চেন টাইপ। এখানেও 3টা কোয়েশ্চেন টাইপ। সো আমরা দেখতে পাচ্ছি প্যাসেজ 1-এ ছিল কয়টা, 2 কোয়েশ্চেন টাইপস, প্যাসেজ 2 অ্যান্ড 3-তে পেলাম আমরা 3, 3, 6, সো টোটাল 8টা কোয়েশ্চেন টাইপ। আমরা বলছিলাম 13-14 টাইপ, তার মধ্য থেকে এখানে 8টা কোয়েশ্চেন টাইপ। সো নর্মালি রিয়েল টেস্টে এরকমই থাকে, প্রথম প্যাসেজে 2টা কোয়েশ্চেন টাইপ থাকে, পরবর্তী 2টায় 3টা 3টা 6টা থাকে, হ্যাঁ। সো আমি প্র্যাকটিক্যালি দেখালাম যে প্যাসেজগুলো আসলে কত বড় হয়। এখন এই প্যাসেজগুলো সত্যিকার অর্থে যদি আপনি 7, 7.5, 8 এমনকি 9/9 রিডিংয়ে পেতে চান, তাহলে কিন্তু আপনাকে ওই প্যাসেজ 1 যেটা 20 মিনিট দেয়া, ওইটা কিন্তু 20 মিনিটে সলভ করলে হবে না, ওইটা আপনার 12 থেকে 15 মিনিটের মধ্যে সলভ করতে হবে। আবার আপনি যদি এরকম বড় স্কোর করতে চান, তাহলে প্যাসেজ 2 কিন্তু 20 মিনিট করলে হবে না, ওইটাও লাইক 15 থেকে 18 মিনিটের মধ্যেই সলভ করে ফেলতে হবে। ফলে কী হবে, প্যাসেজ 3-তে আমি অ্যাটলিস্ট 25 মিনিট সময় পাবো, কিংবা 25 থেকে 27-28 মিনিট সময় পাবো, ওই টাইম দিয়ে প্যাসেজ 3টা খুব ভালোভাবে সলভ করা যাবে। বিকজ এটা যেহেতু কঠিন হয়, এটা অনেক চিন্তা ভাবনা করতে হয়, বারবার ভুলে যাই আমরা, আবার থিঙ্ক করতে হয়, পড়ে বুঝি না, আবার পড়তে হয়, রিড করতে হয়, এজন্য প্যাসেজ 3 জন্য সবসময় বেশি টাইম হাতে রাখতে হয়। সো পরবর্তী ক্লাসগুলোতে আই উইল বি শোয়িং ইউ যে কিভাবে এই প্যাসেজগুলোকে এই 12-15 মিনিটের মধ্যে প্যাসেজ 1 সলভ করা যায়, আবার 15-18 মিনিটের মধ্যে প্যাসেজ 2 কীভাবে সলভ করে ফেলবেন, এবং ফাইনাল প্যাসেজটা কীভাবে আপনি একটু বেশি সময় নিয়ে সলভ করে ফেলবেন, ঠিক আছে। সো পরবর্তীতে এই সবগুলো আসছে। আমরা যে 6টা চ্যালেঞ্জ নিয়ে কথা বলছিলাম, তার মধ্যে চ্যালেঞ্জ 1 যেটা ছিল বিগ প্যাসেজ, এই চ্যালেঞ্জটা বা সমস্যাটা আমি দেখালাম হাতে কলমে, সমাধান পরবর্তীতে আমরা করব। নাম্বার 2 ছিল কি বলেন তো, বিগ সেন্টেন্সেস, তাই না? অর্থাৎ এই প্যাসেজ 1, 2, 3 যাই বলি, এগুলোর মধ্যে অনেক বড় বড় কি থাকে, বাক্য থাকে। এখন স্টুডেন্টরা যেটা প্রবলেম ফেস করে, বা আমি যখন লাইক আইএলসের ক্যান্ডিডেট ছিলাম, আমি যখন যেটা ফেস করতাম, সেটা ছিল যে বাক্যগুলো বেশ বড় বড় থাকার কারণে যেটা হয়, বাক্যটা পড়ে তো একটু বুঝতে হবে, হ্যাঁ, আনসার করার জন্য।
দেখা যায় যে প্রথম অংশ পড়ে বুঝলেও মাঝের অংশে গেলে প্রথম অংশ ভুলে যাই, আবার শেষের অংশ যখন পড়তে যাই তখন মাঝে কি পড়ছিলাম তা মন থাকে না। তারপর বারবার পড়ার মাধ্যমে ওভারঅল বাক্যটা টুকটাক যাই বুঝছি, এইটা ইনফরমেশন নিয়ে আমরা যখন কোয়েশ্চেনে যাই কোয়েশ্চেন সলভ করার জন্য, তখন কোয়েশ্চেনে যখন পড়ি তখন প্যাসেজে কী পড়ছিলাম তার কিচ্ছু মন থাকে না, ইভেন একটা ওয়ার্ডও মনে থাকে না। আপনারা যারা আইএলটিএস রিডিং সলভ করছেন মিলিয়ে দেখেন এইরকম সিমটম কিন্তু আপনাদের মধ্যে আছে কি নাই? অবভিয়াসলি আছে, রাইট? আমরা এই বড় বড় সেন্টেন্সগুলোকে কিভাবে সমাধান করবো এজন্য আমার কাছে 3টা টেকনিক আছে যে বড় বড় বাক্য দ্রুত মিনিং করা এবং মনে রাখার উপায়। একটা হচ্ছে নাউন ভার্ব টেকনিক, আরেকটা হচ্ছে স্ল্যাশ টেকনিক, আরেকটা হলো দি অ্যানাটমি অফ সেন্টেন্স টেকনিক। এবং এই 3টা টেকনিক আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। এবং এই 3টা টেকনিক জানার পরে আপনার কাছে যে কোনো বড় বাক্য একেবারে পানির মতো মনে হবে, লিটারালি পানির মতোই মনে হবে। হ্যাঁ, তো আমি একটু দেখি যে বাক্যগুলো কেমন বড় হয়। আমরা যদি প্যাসেজ 3 থেকেই একটু দেখি, আপনি দেখেন প্যাসেজ 3 প্রথম যে বাক্যটা, এই মিস ইনফরমেশন থেকে শুরু করে এই যে ফুল স্টপ চিন্তা করলেই হবে, মোটামুটি একটা বাক্য, খুব বেশি বড় বলবো না, আবার একেবারে আমাদের মেট্রিক ইন্টারের মতো ছোট বাক্য না। বাট পরের সেন্টেন্সটা যদি একটু খেয়াল করেন, পিপল থেকে শুরু করে পরের সেন্টেন্সটাও কিন্তু মোটামুটি ছোটই, মানে প্রথমটার মতো। কিন্তু 3 নাম্বার সেন্টেন্স দেখেন, এটা কিন্তু একটা সেন্টেন্স, দেখেছেন? বেশ বড়, রাইট? অর্থাৎ প্রথম 2টা সেন্টেন্স মিলিয়ে যতটুকু, শেষের একটা সেন্টেন্সই হচ্ছে সমান সাইজ। সো এই বাক্যটা অনেক বড়। এখন এই বাক্যটা আপনি কিভাবে মনে রাখতে পারবেন? দ্রুত মিনিংটা বের করে 2টা কাজ, একটা হচ্ছে মিনিং দ্রুত বের করা এবং ওই মিনিংটাকে মনে রেখে কোয়েশ্চেনের সাথে মিলিয়ে আনসার সলভ করা। এই 2টা কাজ করার জন্য আমাদের হাতে আছে স্ল্যাশ টেকনিক, নাউন ভার্ব টেকনিক্স, একটা হচ্ছে দি অ্যানাটমি অফ সেন্টেন্স টেকনিক। আরও বড় বাক্য আছে, দেখেন হাউএভার দিয়ে যে বাক্যটা শুরু হয়েছে এটা কিন্তু এই পর্যন্ত। লোক ছোট বাক্য মনে হচ্ছে কোনো দিক থেকে, এবং এখানে অনেক বড় বড়, এখানে অনেক কঠিন কঠিন শব্দ আছে কিন্তু, হ্যাঁ, যার কারণে এটা আরও কঠিন হয়ে যায়। আবার দেখেন এখানে যদি এই সেন্টেন্সটা আমরা দেখি, ফুল স্টপ কোথায়, এই যে দেখেন কত বড় একটা সেন্টেন্স, লোক বিশাল বড় একটা সেন্টেন্স না? সো এই বিশাল বড় সেন্টেন্সকে আমরা 3টা টেকনিকের মাধ্যমে পরবর্তীতে খুব দ্রুত মিনিং করে ফেলার টেকনিক আমরা অর্জন করব। হ্যাঁ, অ্যান্ড ইভেন পরের যে সেন্টেন্সটা এটাও কিন্তু বেশ বড়, খেয়াল করছেন? আর কিছু আছে, প্রত্যেকটা বাক্যই এখানে আসলে বড়। ইভেন দেখেন এই যে এই বাক্যটা কত বড়, হ্যাঁ, খেয়াল করেছেন? এই বড় বাক্যগুলো সলভ করার জন্য আমি যে 3টা টেকনিকের কথা বললাম, এই 3টা টেকনিক যখন আমি আপনাদেরকে শেখাবো তখন আপনারা খুব কমফোর্ট ফিল করবেন এবং আত্মবিশ্বাসের সাথে যে কোনো বাক্যকে আপনারা মোকাবিলা করতে পারবেন। ঠিক আছে? তাহলে আমি হাতে কলমে দেখালাম যে কিভাবে কত বড় বাক্যগুলো আমাদের হয়, এবং এরকম বড় বড় বাক্য মিনিং বের করারও আমাদের কাছে টেকনিক আছে। দ্যাটস এ গুড নিউজ, রাইট? নাম্বার 3 যেটা, সেটা ছিল কি চ্যালেঞ্জটা আননোন ভোকাবুলারি। প্যাসেজ 1 2 3 এখানে অনেক অনেক অপরিচিত শব্দ পাবেন, ডিফিকাল্ট শব্দ পাবেন যেগুলো এর আগে আপনি দেখেন নাই। আপনি খেয়াল করে দেখেন, আমরা যখন কোনো একটা ইংলিশ পড়তে যাই আমাদের কিন্তু মেইন সমস্যাটাই হয় আমরা শব্দ পারি না, ভোকাবুলারি স্টক খুবই কম, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট উই অলওয়েজ স্ট্রাগল টু কাম আপ উইথ মিনিং। ঠিক আছে? তাহলে এই যে বিষয়টা যে কীভাবে আননোন ওয়ার্ডের মিনিংটা আমরা বের করবো, যেমন ধরুন আমরা যদি এখানে একটা বাক্য দেখি, হ্যাঁ, যে কেমন আননোন ওয়ার্ড এখানে আসে আমাদের কাছে। ধরুন আমরা এই যে সেন্টেন্সটা যদি একটু পড়ি, হাউএভার উই কারেন্টলি লিভ ইন অ্যান ইরা ইন হুইচ টেকনোলজি এনেবলস ইনফরমেশন টু রিচ লার্জ অডিয়েন্সেস distributed across the globe, and thus the potential for immediate and widespread efforts from misinformation now looms larger than in the. ধরেন মোটামুটি এখানে সব শব্দই টুকটাক পরিচিত, বাট ধরেন এই যে লুম যে ভার্বটা, হয়তো বা এটা একটা আমাদের জন্য কী হইতে পারে, একটা আননোন ওয়ার্ড হইতে পারে, কিংবা কারোর জন্য হয়তো বা এনেবল, এটাও কি হইতে পারে, একটা আননোন ওয়ার্ড হতে পারে। এখন প্রশ্ন হলো, যখন আপনি লুম শব্দটা এখানে পেলেন, এখন লুমের অর্থ আপনি জানেন না, তো লুমের অর্থ জানেন না, এখন কি আপনাকে ডিকশনারি ব্যবহার করার কোনো সুযোগ দেবে যে আপনি ডিকশনারি থেকে মিনিংটা বের করে নেবেন? অনলাইন ডিকশনারি থেকে মোবাইলই তো থাকবে না এক্সাম হলে, তাহলে এই লুমের অর্থটা আপনি কীভাবে বের করবেন? ডিফিকাল্ট একটা ব্যাপার না? এভাবে মোটামুটি প্রত্যেকটা বাক্যের মধ্যেই কোনো না কোনো, সাধারণত 1-2 শব্দ আমরা আননোন পাই, এবং এটার মিনিংটা আপনি কীভাবে বের করবেন? ডেফিনেটলি মিনিং বের করাটা কঠিন, তবে আমার যারা স্টুডেন্ট আপনাদের কিন্তু চিন্তা ভাবনা করার কিচ্ছু নাই, কারণ আমার একটা মজার টেকনিক আছে যেটা হয়তো আপনারা অনেকেই অলরেডি জেনেছেন, সেটা হচ্ছে দমকল হুতাশন টেকনিক। এই দমকল হুতাশন টেকনিকের মাধ্যমে আমরা যে কোনো আননোন ওয়ার্ডের মিনিং নিমিষেই মুহূর্তেই বের করে ফেলতে পারবো। মানে পারি, আমরা
ওভার দ্য ইয়ার্স কমপক্ষে 10 বছর ধরে এই টেকনিকটাকে অ্যাপ্লাই করছি এবং সেটা খুব সফলভাবে প্রয়োগ হচ্ছে। অর্থাৎ দমকল হুতাশন টেকনিকের মাধ্যমে এই লুমস কিংবা এনেবল যেই শব্দই বলেন, এটার মিনিং আমরা সেকেন্ডের মধ্যে বের করে ফেলতে পারবো কোনো রকম ডিকশনারিতে লুক আপ করা ছাড়াই। তাহলে কি এখন দেখাবো? না, দমকল হুতাশন টেকনিকের উপরে একটা আলাদা ক্লাসই থাকবে, যেখানে আমি অসংখ্য আইএলসের সরাসরি সেন্টেন্স নিয়ে আননোন ওয়ার্ডগুলোর মিনিং দমকল হুতাশন টেকনিক দিয়ে আমি বের করে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে? জাস্ট আজকের এই ক্লাসে চ্যালেঞ্জ বা প্রবলেমগুলো জানা। তাহলে 3 নম্বর হয়ে গেল কি? আননোন ভোকাবুলারি। আননোন ভোকাবুলারির জন্য আমার আছে দমকল হুতাশন টেকনিক এইটা। আরেকটা হচ্ছে এই যে একটু আগে যে বললাম দি অ্যানাটমি অফ সেন্টেন্স টেকনিক, যেটা আমরা বাক্যের মিনিং বের করার জন্য শিখবো, রাইট? এই টেকনিকের মাধ্যমেও আমরা কি করতে পারবো? অনেক অনেক আননোন ওয়ার্ডের মিনিং বের করে ফেলতে পারবো, রাইট? তাহলে আননোন ওয়ার্ডের মিনিং বের করার জন্য আমরা দুইটা টেকনিক অ্যাপ্লাই করব মূলত। একটা হচ্ছে দমকল হুতাশন টেকনিক, দ্য মোস্ট পপুলার ওয়ান। আরেকটা হচ্ছে দি অ্যানাটমি অফ সেন্টেন্স, এই টেকনিক যেটার মাধ্যমে আমরা বড় বাক্যের মিনিং বের করব, বাট মিনিং বের করতে গেলে আমরা এই টেকনিকের মাধ্যমে কিছু আননোন ওয়ার্ডেরও মিনিং বের করে ফেলতে পারবো। এবং এই দুইটা টেকনিকের মাধ্যমে আমি বিশ্বাস করি যে আপনারা নতুন করে ভোকাবুলারি মুখস্থ করার প্রয়োজন নেই। রিডিংয়ে যেই ভোকাবুলারি সমস্যা আপনি পড়েন না কেন, এই দুইটা টেকনিকের মাধ্যমে আপনি পার পেয়ে যাবেন টেকনিক্যালি। ওকে? অ্যান্ড দেন 4 নম্বর যে চ্যালেঞ্জটা, সেটা ছিল আনসার লোকেশন। আনসার লোকেশন বের করা একটা চ্যালেঞ্জ। আনসার লোকেশন জিনিসটা কি আমি একটু আপনাদেরকে বলি। হ্যাঁ, ধরেন এই যে প্যাসেজটা, যেটা প্যাসেজ 2 বা 1 যাই বলি, হ্যাঁ, প্যাসেজ 1 থেকেই দেখাই। ধরেন এই যে কোয়েশ্চেন 1, কোয়েশ্চেনটা কি দেখেন? পিপল হ্যাড এক্সপেক্টেড অ্যান্ডি মারি টু বিকাম দ্য ওয়ার্ল্ডস টপ টেনিস প্লেয়ার ফর অ্যাট লিস্ট 5 years বিফোর 2016। এখন এই যে কোয়েশ্চেনের যে আনসারটা, কিংবা ধরেন কোয়েশ্চেন 7 কি বলছি? ইট ওয়াজ বিলিভ দ্যাট দ্য চেঞ্জ ফেট Sampras made to his rackets contributed to his strong serve. সো মূল কথা হচ্ছে, ধরেন কোয়েশ্চেন 1 কিংবা 7 বা কিংবা যে কোনো কোয়েশ্চেনের আনসারটা কোথায় আছে বলেন তো? নিশ্চয়ই প্যাসেজের মধ্যে আছে। এই 7-এর আনসারটা কোথায় আছে? প্যাসেজের মধ্যে আছে। কোয়েশ্চেন 4-এর আনসারটা কোথায় আছে? প্যাসেজের মধ্যে আছে। প্রত্যেকটা প্রশ্নের আনসার প্যাসেজের মধ্যে আছে। এখন আপনি কোয়েশ্চেন 7-এর আনসার করবেন বা কোয়েশ্চেন 4-এর আনসার করবেন বা 1-এর আনসার করবেন, আপনার সবার আগে কী দরকার? এই বড় প্যাসেজের মধ্যে আনসারটা এক্স্যাক্টলি কোন জায়গায় আছে এইটাকে সবার আগে বের করতে হবে। এবং এটা বের করা একটা চ্যালেঞ্জ, সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ আপনাকে যদি আমি বলে দেই যে কোয়েশ্চেন 1-এর আনসার ওই প্যারাগ্রাফের ওই সেন্টেন্সে, 5-এর আনসার ওই প্যারাগ্রাফের ওই সেন্টেন্সে, তাহলে দেখবেন আপনার অনেক সময় বেঁচে যাবে, আপনি দ্রুত আনসার করে ফেলতে পারবেন। মানে যারা রিডিংয়ে দুর্বল এবং সবল, সবার জন্যই একটা প্রাইমারি বড় চ্যালেঞ্জ হচ্ছে প্রশ্নের আনসারটা কোন জায়গায় প্যাসেজের মধ্যে আছে সেটাকে খুঁজে বের করা। এবং এটাকে আমি নাম দিয়েছি আনসার লোকেশন বের করা। সো আনসার লোকেশন বের করাটা একটা চ্যালেঞ্জ। সো এখন এই যে কোয়েশ্চেন 1-এর আনসার, 2-এর আনসার, 3-এর আনসার, 4-এর আনসার কিংবা 8, 7, 9 এগুলোর আনসার প্যাসেজের কোন জায়গায় আছে, এই জায়গাটাকে আমরা নাম দিয়েছি আনসার লোকেশন। এবং এটাকে কীভাবে বের করবেন, এটা একটা চ্যালেঞ্জ। সো এই জায়গায় আমি দুইটা টেকনিক শেখাবো পরবর্তী ক্লাসগুলোতে। দুইটা টেকনিকের মাধ্যমে আপনি কি করতে পারবেন? খুব দ্রুত সময়ের মধ্যে আনসার লোকেশনটা বের করে আনসারগুলো করে ফেলতে পারবেন। ঠিক আছে? সো আনসার লোকেশন বের করে আমরা দুইটা টেকনিক পরবর্তী ক্লাসগুলোতে শিখব এবং হোপ ইউ উইল বি এনজয়িং অ্যান্ড দিস উইল বি প্র্যাকটিক্যালি বেনিফিশিয়াল। ওকে? তাহলে আমরা 4টা চ্যালেঞ্জ নিয়ে কিন্তু আলোচনা করে ফেললাম। অ্যান্ড দ্যাট ব্রিংস চ্যালেঞ্জ 5 কি? 5 হচ্ছে প্যারাফ্রেজ। প্যারাফ্রেজ জিনিসটা কি আমি আপনাকে যদি বলি, এই যে ধরেন আমরা এখানে বললাম কি, পিপল হ্যাড এক্সপেক্টেড অ্যান্ডি মারি টু বিকাম দ্য ওয়ার্ল্ডস টপ টেনিস প্লেয়ার ফর অ্যাট লিস্ট 5 years বিফোর 2016। এখন এই জিনিসটা প্যারাফ্রেজ হয়। প্যারাফ্রেজ মানে কি? প্যারাফ্রেজ মানে হলো একই অর্থ দেয়া, একই অর্থ বলা ভিন্ন শব্দের মাধ্যমে। ধরুন আমি বললাম যে বেনিফিটস অফ লিভিং ইন আ সিটি, আপনি বললেন দি অ্যাডভান্টেজেস অফ রিসাইডিং ইন আ টাউন। দেখেন দুটো অর্থ কিন্তু এক, কারণ বেনিফিটস, অ্যাডভান্টেজেস, লিভিং হয়ে গেল রিসাইডিং, আর সিটি হয়ে গেল টাউন। তাহলে দুটোর অর্থ এক কিন্তু শব্দ ডিফারেন্ট। এটাকে বলা হয় প্যারাফ্রেজ। তাহলে রাইটার কি করে? কোয়েশ্চেনে যা বলে এটাকে হুবহু প্যাসেজের মধ্যে একই শব্দ দিয়ে না বুঝিয়ে অন্য কোনো শব্দ দিয়ে বুঝায়। এটাই হলো প্যারাফ্রেজ। এখন এটা একটা চ্যালেঞ্জ, কারণ বেশিরভাগ স্টুডেন্টরা বুঝতে পারে না যে এখানে এক্সপেক্টেড বলছে কোয়েশ্চেনে, প্যাসেজের মধ্যে কোন শব্দ দিয়ে এই এক্সপেক্টেড বুঝাচ্ছে। কিংবা এখানে বলছে ওয়ার্ল্ডস টপ টেনিস প্লেয়ার, প্যাসেজের মধ্যে এই
ওয়ার্ল্ড টপটাকে কি দ্বারা প্রকাশ করছে, হয়তো বা বলতে পারে ওয়ান অফ দ্য বেস্ট, তাহলে ওয়ান অফ দ্য বেস্ট মানে তো একজন টপ, তাই না? তো এইভাবে কি প্যারাফ্রেজ করে, সো ইটস আ বিগ চ্যালেঞ্জ, ইটস আ মেজর চ্যালেঞ্জ ইন রিডিং মডিউল। আমি যেটা করব পরবর্তী ক্লাসগুলোতে যখন রিডিং প্যাসেজ সলভ করব, ওখানে প্রত্যেকটা বার কিভাবে কোয়েশ্চেনের প্যারাফ্রেজগুলো হয়, অর্থাৎ প্রশ্নে একরকম ওয়ার্ড থাকে, প্যাসেজে আর একরকম ওয়ার্ড থাকে, কিন্তু মিনিংটা আবার সেম থাকে। এই যে টেকনিকটা, এটা একটা সিঙ্গেল টেকনিকের মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব না। আমি যদি আপনাদেরকে লাইক 10টা প্যাসেজ সলভ করাই পরবর্তী ক্লাসগুলোতে, 10টা প্যাসেজের মধ্যে যদি 13টা 14টা করে কোয়েশ্চেন থাকে, তাহলে প্রায় 70-80টা কোয়েশ্চেন আমি সলভ করাবো। এই 70-80টা কোয়েশ্চেনের প্রত্যেকটা কোয়েশ্চেনের প্যারাফ্রেজ কীভাবে হয় এটাও বুঝিয়ে দেবো সাথে সাথে। তাহলে দেখেন আপনার জীবনও প্যারাফ্রেজ দিয়ে কোনো সমস্যা থাকবে না এবং থাকবে না। সো প্যারাফ্রেজ যেটা আমরা পঞ্চম চ্যালেঞ্জে নিয়ে আসি, ইটস আ বিগ চ্যালেঞ্জ, বাট ডোন্ট ওয়ারি, আইল হ্যাভ প্র্যাকটিক্যাল টিপস, ট্রিক্স অ্যান্ড টেকনিক্স ওভারকাম দিস প্রবলেম, এবং সেটা আমি পরবর্তী ক্লাসগুলোতে শেখাবো আস্তে আস্তে। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট, চ্যালেঞ্জ নাম্বার 6 কি, 13 to 14 কোয়েশ্চেন টাইপস আছে আইএলসে। যেমন ধরুন কতগুলো আমার মনে আছে এই মুহূর্তে, ইয়েস তো নট গিভেন, ট্রু ফলস নট গিভেন, এমসিকিউ, তারপর হচ্ছে লিস্ট অফ হেডিংস, লোকেটিং ইনফরমেশন, সামারি কমপ্লিশন উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, তারপরে আছে হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন, নোট কমপ্লিশন, ফ্লোচার্ট কমপ্লিশন, সেন্টেন্স কমপ্লিশন, গ্যাপ, সেন্টেন্স কমপ্লিশন উইথ কারেক্ট এন্ডিং, আনসারিং কোয়েশ্চেন্স। এইভাবে করে 13 থেকে 14টা কোয়েশ্চেন টাইপ আছে। যেমন দেখেন এই যে প্যাসেজ 1-এ কোয়েশ্চেন 1 to 7 এটা ছিল কি, ট্রু ফলস নট গিভেন, রাইট? এটা একটা কোয়েশ্চেন টাইপ। আবার 8 to 13 এটা কমপ্লিট দ্য নোটস, এটা একটা নোট কমপ্লিশন কোয়েশ্চেন, এটাও একটা কোয়েশ্চেন টাইপ। প্যাসেজ 2 এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আছে উইচ প্যারাগ্রাফ কন্টেন্স দ্য ফলোইং ইনফরমেশন, এটাকে আমরা লোকেটিং ইনফরমেশন বলি, কেউ কেউ প্যারাগ্রাফ ম্যাচিংও বলে। সো এটা একটা কোয়েশ্চেন টাইপ। আবার দেখেন কোয়েশ্চেন 20 and 21 এটাকে আমরা বলি ফ্যাক্টরস ফাইন্ডিং। তারপরে পরের কোয়েশ্চেন 22 থেকে এটাও ফ্যাক্টরস ফাইন্ডিং। অ্যান্ড কমপ্লিট দ্য সামারি বিলো, এটাকে আমরা বলি সামারি কমপ্লিশন। খেয়াল করছেন এখানে 3 টাইপের কোয়েশ্চেন আসছে। তারপরে প্যাসেজ 3-তে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমে এটা 3-4টা অপশন, এটা হচ্ছে এমসিকিউ। অ্যান্ড দেন এখানে আছে কমপ্লিট দ্য সামারি ইউজিং লিস্ট অফ ওয়ার্ডস, এটা সামারি কমপ্লিশন উইথ ক্লুজ, মানে শব্দ দেওয়া আছে। 37 to 40 দেখেন এখানে হচ্ছে ইয়েস নো নট গিভেন। 8টা কোয়েশ্চেনটাই পুরো টেস্ট জুড়ে আসছে। এখন এই ইয়েস নো নট গিভেন কোন টেকনিকে সলভ করলে আপনি সময়ের মধ্যে সলভ করতে পারবেন, এটা কি আপনার জানতে হবে না? বলেন জানতে হবে কি না? অবভিয়াসলি আপনাকে টেকনিক জানতে হবে ইয়েস নো নট গিভেনের কীভাবে সলভ করতে হয়। সামারি কমপ্লিশন এইটা কিভাবে সলভ করতে হয় এইটার টেকনিকও আপনার জানতে হবে, এবং সেটা যেন তেন টেকনিক, একদম প্রমাণিত টেকনিক, যে এক জায়গায় কাজ করবে আর এক জায়গায় করবে না তাহলে হবে না। এইটা অ্যাটলিস্ট 99% ক্ষেত্রে কাজে লাগবে। হ্যাঁ, সেটাকে আমরা টেকনিক বলতে পারবো। এমসিকিউ কীভাবে সলভ করতে হয়, হ্যাঁ এমসিকিউ অনেক কঠিন একটা কোয়েশ্চেন টাইপ, এটা কীভাবে সলভ করতে হয়। যেমন আমি খুব মজার একটা টেকনিক স্টুডেন্টদেরকে শেখাই, সেটা হচ্ছে 3 স্টেপ টেকনিক। এই 3 স্টেপ টেকনিকের মাধ্যমে আপনি যে কোনো এমসিকিউ খুব কমফোর্টেবলি অ্যান্ড কনফিডেন্টলি সলভ করতে পারবেন, রাইট? তারপরে প্যাসেজ 2-তে যেমন এখানে আছে সামারি কমপ্লিশন উইদাউট ক্লুজ, মানে গ্যাপ। এখন এই গ্যাপটা আপনি কীভাবে সলভ করবেন, হ্যাঁ এইখানে চমৎকার টেকনিক আছে, প্রমাণিত টেকনিক। দেন এই যে যেন ফ্যাক্টরস ফাইন্ডিং কীভাবে সলভ করবেন, এটার জন্য টেকনিক লাগবে এবং প্রমাণিত টেকনিক লাগবে। এবং সবচেয়ে কঠিন কোয়েশ্চেন হচ্ছে উইচ প্যারাগ্রাফ কন্টেন্স দ্য ফলোইং ইনফরমেশন, এটাই কীভাবে সলভ করবেন। এটা লোকেটিং ইনফরমেশন বলি, জাস্ট একটু কথা মনে রাখেন, এটা সবচেয়ে কঠিন, বাট লিখে রাখেন যে আমি এটা সবচেয়ে সহজ বানিয়ে দেবো যখন এটা আমি ক্লাস নেব, ঠিক আছে? তারপরে প্যাসেজ 2-তে আমরা দেখতে পাচ্ছি এই যে নোট কমপ্লিশন আছে। সো নোট কমপ্লিশন আপনি কীভাবে সলভ করবেন, না সবচেয়ে সহজ টেকনিক আমি শেখাবো, একটাও ভুল হবে না ইনশাল্লাহ। তারপর ট্রু ফলস নট গিভেন কীভাবে সলভ করবেন। তো এভাবে যে এখানে 8টা কোয়েশ্চেনটা, এভাবে 13-14টা কোয়েশ্চেন টাইপ আছে ওভারঅল। এখন কোন কোয়েশ্চেনটা কীভাবে সলভ করতে হবে এইটা যদি আপনি না জানেন, এই টেকনিক যদি আপনার না জানা থাকে, তাহলে আপনি কি সলভ করতে পারবেন দ্রুত প্যাসেজ 20 মিনিটের মধ্যে বা ওই 15 মিনিটের মধ্যে, 12 মিনিটের মধ্যে? এটা সম্ভব না। তাহলে কি করতে হবে? তাহলে আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে কি করা, কোয়েশ্চেন সলভ করা। এবং I'll show you some of the most valuable, authentic, easiest tricks and techniques to solve each question type. তো মূল কথা হচ্ছে যে বিগত বছরগুলোতে স্টুডেন্টদেরকে পড়াইতে আমি ক্লাসরুমের মধ্যে অসংখ্য টিপস, ট্রিক্স অ্যান্ড টেকনিক্স, 3টাকে আমি একসাথে নাম দিয়েছি ট্রিপল টি। সো আমি যখন প্যাসেজগুলো সলভ করবো, প্রত্যেকটা কোয়েশ্চেন সলভ করার জন্য আমি যেই ট্রিপল টিগুলো আপনাদেরকে দেবো এবং সেগুলোকে অ্যাপ্লাই করে যখন প্যাসেজ সলভ করা শেখাবো,
তখন আপনার কাছে এগুলো খুবই এফেক্টিভ মনে হবে। সো গাইস, আমরা কিন্তু অলরেডি 6টা চ্যালেঞ্জ সম্পর্কে আইডিয়া পেয়ে গেলাম। তাহলে একটা হচ্ছে বিগ প্যাসেজেস, তারপর হচ্ছে বিগ সেন্টেন্সেস, আরেকটা হচ্ছে আননোন ভোকাবুলারি, দেন হচ্ছে আনসার লোকেশন, তারপরে হচ্ছে প্যারা ফ্রেজ, অ্যান্ড ফাইনালি ডিফারেন্ট কোয়েশ্চেন টাইপস সলিউশন, তাই না, যে কীভাবে বিভিন্ন কোয়েশ্চেন টাইপগুলোকে সলভ করতে হবে। সো হোপ আজকের এই ক্লাসের মধ্যে যে রিডিংয়ের আইএলটিএস রিডিং মডিউলের যে 6টা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করলাম, এটা আপনার জন্য খুব এফেক্টিভ হয়েছে এবং ইনশাল্লাহ পরবর্তী ক্লাসগুলো থেকেই আমরা এই সমস্যার সমাধানে চলে যাচ্ছি। এই ভিডিওটা ভালো করে দেখার পর যদি কোনো হোমওয়ার্ক থাকে সেটাকে খুব ভালো করে করেন, অ্যান্ড দেন আপনি পরবর্তী ভিডিও ক্লাসে গিয়ে পরবর্তী ভিডিওটি দেখেন। হ্যাঁ, আশা করছি আমার এই ভিডিও ক্লাসের মাধ্যমে আপনি যা শিখবেন এ দিয়েই আপনি আইএলটিএসের রিডিংয়ে 7, 8, 9 যে কোনো স্কোর তুলতে পারবেন আপনার বাসায় বসে বসেই। আপনাকে মানে অনেক দূরে গিয়ে সময় নষ্ট করে ক্লাস করার কোনো প্রয়োজন আছে বলে আমি অ্যাটলিস্ট মনে করি না। ওকে, সো সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আনটিল দেন, keep practicing, keep watching everything that I have uploaded so far.